প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলফালা, প্রভাষক বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তোমরা এর পূর্বেই অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ভাষা সম্পর্কে জেনেছ। মূলত ব্যাকরণ হচ্ছে ভাষাকে কেন্দ্র করেই, যেখানে ভাষা নেই সেখানে অবশ্যই ব্যাকরণ নেই। আমরা আজকে এই ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। মূলত এটি হচ্ছে ব্যাকরণের আমরা যে বইটি পড়ব আর কি, ব্যাকরণ বইটি পড়ব, এটি তার একটি মৌলিক একটি বিষয়। এই বিষয় নিয়েই আজকে আমরা জানব। প্রথমেই ব্যাকরণ। ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে একটা তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ। এটি যদি বিশ্লেষণ করা হয়, অর্থাৎ এর প্রকৃতি প্রত্যয় ব্যাকরণ, যার অর্থ দাঁড়ায়, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় বিশেষভাবে বিশ্লেষণ। আমরা বিশেষভাবে বিশ্লেষণ করব, অর্থাৎ কোনটিকে করব? অবশ্যই হচ্ছে ভাষাকে। তোমাদের বইতে খেয়াল করবে যে সংজ্ঞা দেওয়া রয়েছে যে ব্যাকরণ কাকে বলে। মূলত ব্যাকরণটা হচ্ছে একটা শাস্ত্র, অর্থাৎ একটা বই, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। এখানে তিনটি দিক উল্লেখ করা। একটি হচ্ছে যে বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ, অন্যদিকে বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয়, এর সঙ্গে হচ্ছে প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়। মূলত ব্যাকরণ কোনো ভাষার যে উপাদান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে, এটির প্রয়োগবিধি, অন্যদিকে সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করে হচ্ছে এই ব্যাকরণ। এখন এই ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কেন? মূলত আমরা ব্যাকরণ পাঠ করলে ভাষার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারি এবং কোন উপাদান কিভাবে সম্পর্কযুক্ত হয়ে আমরা এই কথা বলছি ভাষায় রূপান্তর হচ্ছে সেটি জানতে পারি। অন্যদিকে কথা বলা এবং লেখার ক্ষেত্রে কোনটি ভুল কোনটি ঠিক, এই যে শুদ্ধাশুদ্ধি, সেটিও হচ্ছে আমরা নির্ণয় করতে পারি এই ব্যাকরণের মাধ্যমে। এখন হচ্ছে এই বাংলা ব্যাকরণ কি? মূলত এখানে যে ব্যাকরণের সংজ্ঞা ছিল, তো এই সংজ্ঞাতেই আর কি বলা যায় যে বাংলা ব্যাকরণ কি। তো যে শাস্ত্রে কোনো ভাষা না বলে যদি আমরা বলি যে বাংলা ভাষা, যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় করা হয় এবং প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। মূলত বাংলা ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার যে ব্যাকরণ, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ। এখানে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আমি লিখেছি। একটি হচ্ছে যে বাংলা ব্যাকরণ রচনার পথিকৃৎ বলা হয় হচ্ছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডকে। এই তত্ত্বটি আর কি খেয়াল রাখবে তোমরা। অন্যদিকে প্রথম বাঙালি হয়ে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তাহলে আমরা দুটি তথ্য পাচ্ছি। একটি হচ্ছে বাংলা ব্যাকরণ রচনার পথিকৃৎ হচ্ছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, অন্যদিকে প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। আমরা এ পর্যায়ে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে বাংলা ব্যাকরণ প্রকাশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। এর লেখক মানুয়েল দা আসম্পসাও বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকার অংশ হিসেবে এটি রচনা করেন। তাহলে আমরা পাচ্ছি যে 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয়, প্রকাশ করা হয়, তবে সেটি ছিল পর্তুগিজ ভাষায়। এর কিছু পরে অর্থাৎ কয়েক বছর পর 1778 সালে ইংরেজি ভাষায়
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন এবং এই ব্যাকরণটির নাম হচ্ছে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা পাচ্ছি যে প্রথম 1743 সালে সেটি প্রথম প্রকাশিত হয়, সেটি পূর্ণাঙ্গ ছিল না। এরপরে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড যেটি প্রকাশ করেন সেটি ছিল মূলত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ, তবে এটিও হচ্ছে ইংরেজি ভাষায়। এরপর 1801 সালে এবং 1826 সালে যথাক্রমে উইলিয়াম কেরি এবং রামমোহন রায় অর্থাৎ রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় দুটি ব্যাকরণ রচনা করেন। এরপর 1833 সালে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন বাংলা ভাষায়। এর আগে 26 সালে ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেন, কিন্তু প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করেন 1833 সালে এবং এই ব্যাকরণটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। আমরা খেয়াল করব যে এখানে কিছু প্রশ্ন হয় যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করা হয় কত সালে? 1743 সালে। যদি বলা হয় যে প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশ করা হয়, সেটি হচ্ছে পর্তুগিজ ভাষায়। যদি আমাদের প্রশ্ন হয় যে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কত সালে রচনা করা হয়, সেটি হচ্ছে 1778 সালে। প্রথম বাংলা পূর্ণাঙ্গ ব্যাকরণ কে রচনা করেন? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের রচনার যে ব্যাকরণটি সেটির নাম কি? এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপর প্রশ্ন হতে পারে যে রাজা রামমোহন রায় যে ব্যাকরণটি রচনা করেন সেটির নাম কি? সেটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বেই আমরা একটু খেয়াল করি যে ভাষার মৌলিক অংশ কয়টি। প্রতিটি ভাষারই মৌলিক অংশ রয়েছে 4টি। একটি হচ্ছে ধ্বনি, অন্যটি শব্দ, একটি বাক্য, আরেকটি হচ্ছে অর্থ। মূলত আমরা যে কথা বলি, এই কথাগুলোর যে ভাষার যে প্রথম যে পর্যায় অর্থাৎ যে ভাষার যে উপাদান সেটি হচ্ছে ধ্বনি। এই ধ্বনিগুলো মিলিত হয়ে শব্দ তৈরি করে। এরপরে শব্দগুলো পাশাপাশি বসে বিভক্তি যোগে বা যেভাবেই হোক মূলত শব্দগুলো মিলে বাক্য গঠন করে এবং বাক্যটি বিভিন্নভাবে তার অর্থ প্রকাশ করে এবং তার ফলেই তো সৃষ্টি হয় হচ্ছে ভাষার। তাহলে আমরা পাচ্ছি যে ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। এরপরেই সেটি হয়ে ওঠে ভাষা। ভাষার মৌলিক অংশ যেহেতু 4টি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। যখন এই ধ্বনি নিয়ে আলোচনা করা হয় সেটির নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব, ফোনোলজি। যখন শব্দ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ শব্দ নিয়ে যে অংশে ব্যাকরণের যে অংশে আলোচনা করা হয় সেটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোনোলজি। এরপরে বাক্য নিয়ে ব্যাকরণের যে অংশে আলোচনা করা হয় সেটি হচ্ছে বাক্যতত্ত্ব। এটির আরেক নাম হচ্ছে পদক্রম, মূলত এটি হচ্ছে সিনটেক্স। এরপরে অর্থ, অর্থাৎ ব্যাকরণের যে অংশে অর্থ নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হচ্ছে অর্থতত্ত্ব, সিমেন্টিক্স। এই যে 4টি আলোচ্য বিষয় রয়েছে ব্যাকরণের, এছাড়াও অভিধান তত্ত্ব, লেক্সিকোগ্রাফি, ছন্দ এবং অলঙ্কার প্রভৃতি বিষয়েও কিন্তু বর্তমানে ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা দেখব ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে মূলত এখানে লেখাই আছে ধ্বনি। তাহলে হচ্ছে ধ্বনি কি? আমরা যে কথা বলি অর্থাৎ বাক প্রত্যঙ্গজাত বাকযন্ত্রের সাহায্যে যখন উচ্চারিত অর্থবোধক আওয়াজ হয় সেটি মূলত হচ্ছে ধ্বনি। যেমন আমরা বলছি বই, কলম। এই যে কলম, বই এগুলো বলছি, তো এই উচ্চারণ হচ্ছে তখনই এগুলো মূলত হচ্ছে ধ্বনির সাহায্যেই কিন্তু শব্দটি গঠন হয়েছে। প্রতিটি আলাদা আলাদা যে আওয়াজ সেটি মূলত হচ্ছে ধ্বনি। তাহলে এটি হচ্ছে উচ্চারিত রূপ
যখন আমি লিখে প্রকাশ করছি তখন এই সেটিকে বলা হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে ধ্বনি হচ্ছে উচ্চারিত আওয়াজ এবং বর্ণ হচ্ছে তার লিখিত রূপ। তাহলে আমরা বলতে পারি বর্ণ কি? ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্নই হচ্ছে বর্ণ। এখন এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? মূলত ধ্বনিকে কেন্দ্র করেই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনির উপাদান প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বিন্যাস, সন্ধি, ধ্বনি পরিবর্তন ও লোপ, নত শব্দবিধান হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্ধি, ধ্বনি পরিবর্তন ও লোপ, নত ও শব্দবিধান। পরীক্ষায় আসে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। নত ও শব্দবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সেটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। এছাড়াও এখানে যে অংশগুলো রয়েছে আমরা প্রশ্ন পাবো যে ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। আমরা এরপরে খেয়াল করব বাক্যতত্ত্ব। শব্দতত্ত্ব মূলত শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। আমরা জানি যে ধ্বনিগুলো মিলে, অর্থাৎ এক বা একাধিক ধ্বনি মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে, অর্থাৎ ধ্বনিগুলো সম্মিলিত যে রূপ, সেটি মূলত হচ্ছে শব্দ। এই শব্দের যে ক্ষুদ্রাংশ সেটিকেই বলা হয় রূপ। এই জন্য এটির আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। মূলত এই রূপগুলো গঠন করে হচ্ছে শব্দ। আমরা শব্দতত্ত্বের যে আলোচ্য বিষয় সেখানে পাব যে মূলত শব্দকে নিয়ে আলোচনা করা হবে এবং শব্দের যে উৎপত্তি, শব্দের গঠন, উপসর্গ, অনুসর্গ, পদ, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, পুরুষ, বচন, প্রত্যয়, কারক ও সমাস প্রভৃতি, অর্থাৎ এগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। পরীক্ষায় আসে যে কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? তাহলে এর উত্তর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। অনেক সময় প্রশ্ন আসে যে শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। এভাবে প্রশ্ন আসতে পারে। এখানে এই প্রশ্নটিও আসে যে শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয়? সেটি হচ্ছে রূপ বলা হয়। এরপর বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব মূলত বাক্য কি? ধ্বনিগুলো শব্দে পরিণত হয়, শব্দগুলো মিলে যখন ভাষা প্রকাশ করে তখন এর সম্মিলিত রূপ হচ্ছে বাক্য। অর্থাৎ যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই অংশটিই হচ্ছে বাক্য। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। এটি পরীক্ষায় আসে। আমরা খেয়াল করব বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থাৎ বাক্যের সঠিক গঠন প্রণালী, পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি। মূলত জ্যোতিচিহ্ন, বাহ্য, বাগধারা, একতা প্রকাশ ইত্যাদি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে মূলত শব্দের বা বাক্যের অর্থ বিচার, অর্থাৎ শব্দ এবং বাক্য কোন অর্থে প্রকাশ পাচ্ছে সেটি নিয়ে আলোচনা করা হয়। তো অর্থের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। একটি হচ্ছে মুখ্যার্থ, একটা গৌণার্থ, বিপরীতার্থ, অর্থাৎ শব্দ বা বাক্যটি কোন অর্থে প্রকাশ পাচ্ছে, তার মুখ্য অর্থে বা গৌণ অর্থে বা হচ্ছে বিপরীত অর্থে। এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে তোমাদের যে বইতে অনুশীলনী দেওয়া রয়েছে সেখানে যে প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা খেয়াল করো, প্রথম প্রশ্নটি হচ্ছে যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি? এর উত্তর হচ্ছে তোমাদের অপশনে হচ্ছে খ, অর্থাৎ ব্যাকরণ। ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। এরপরে 2 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? আমরা জানি যে প্রথম প্রকাশিত হয় 1743 খ্রিস্টাব্দে। তাহলে তোমাদের অপশনে হচ্ছে 2 এর খ, 1743। আমরা জানি যে 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ
রচনা করা হয় বা প্রকাশ করা হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? আমরা জানি যে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তাহলে এটির তোমাদের অপশনে হচ্ছে 3-এর ঘ, ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এরপরে 4 নম্বর প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে? আমরা জানি রাজা রামমোহন রায় তিনি গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন, অর্থাৎ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এটাও পাচ্ছি যে গৌড়ীয় ব্যাকরণ রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। তোমাদের এটা অপশনে হচ্ছে 4-এর ঘ, ঘতে রয়েছে রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন 5 নাম্বার, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? আমরা জানি যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে 5-এর হচ্ছে ক, ধ্বনি। আমরা জানি যে ধ্বনিগুলো শব্দে পরিণত হয়, শব্দগুলো বাক্যে পরিণত হয়, এরপর অর্থ প্রকাশ করে, তখন এই ভাষায় রূপান্তর হয়। তাহলে আমরা পাচ্ছি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এরপরে 6 নম্বর প্রশ্ন, যে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র মূলত হচ্ছে এটি ধ্বনি নিয়ে এর কাজ বাকযন্ত্রের। তাহলে ধ্বনি এবং বর্ণ এবং বাকযন্ত্র এগুলো ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে 6-এর ক হচ্ছে এর উত্তর, ধ্বনিতত্ত্ব। এরপরে 7 নম্বর প্রশ্ন, শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তাহলে 7-এর হচ্ছে তোমাদের অপশনে হচ্ছে গ, অর্থতত্ত্ব। এরপরে প্রশ্ন হচ্ছে কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? তোমাদের অপশনে আছে যে উপসর্গ, প্রতিশব্দ, অক্ষর, কারক। তো এখানে রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের অপশনে ক, উপসর্গ। এরপরে প্রশ্ন, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য এবং উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। তোমাদের অপশনে হচ্ছে ঘ হচ্ছে এর উত্তর, বাক্যতত্ত্ব। এরপরের প্রশ্ন, যোজক আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, অর্থতত্ত্বে, বাক্যতত্ত্বে। যোজক মূলত হচ্ছে আমরা জানি যে পদ সম্পর্কে কি জানি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। এই অব্যয় পদের আরেক নাম হচ্ছে যোজক। যেহেতু বিশেষ্য, বিশেষণ এগুলো রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এ কারণে যোজক হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে যোজক রূপতত্ত্বে আলোচনা করা হয়। আমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পরিচ্ছেদটি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা প্রয়োজনে খাতাতে নোট করতে পারো প্রশ্নগুলো এবং উত্তর লিখবে, তাহলেই তোমরা ভালো করবে। তোমাদের জন্য শুভকামনা, তোমরা যেন আরও ভালোভাবে পড়ালেখা করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।